ইইউর সাথে তারেক রহমানের বৈঠক, আগামী নির্বাচনকে গ্রহণযোগ্যতা দেওয়ার বার্তা। পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। পোস্টাল ব্যালটে অভূতপূর্ব সাড়া, নিবন্ধন করেছেন প্রায় 15,34,000 প্রবাসী ভোটার। মালদ্বীপে উৎসবের আমেজ। এবং যুক্তরাষ্ট্রে 55% বাংলাদেশি পরিবার সরকারের সহায়তা নেয় বললেন ট্রাম্প। সবচেয়ে বেশি নিচ্ছে ভুটানিরা, তালিকায় নেই ভারতীয়দের তথ্য। স্বাগত নিউজ 24 প্রবাসী সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে পুরো খবর। বিশাল পর্যবেক্ষক দল পাঠানোর মধ্য দিয়ে আগামী নির্বাচনকে গ্রহণযোগ্যতা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। মাইকেল মিলারের নেতৃত্বে ইইউ প্রতিনিধি দলের সাথে তারেক রহমানের বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এই মন্তব্য করেন। মঙ্গলবার সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হয় এই বৈঠক। দিনভর দলের নেতাকর্মী ও কূটনীতিকদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে তার বৈঠকটি ফলপ্রসূ হয়েছে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বাংলাদেশের যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে তারা বেশ বড় একটা নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাচ্ছে। আসন্ন নির্বাচন কেমন হতে যাচ্ছে এবং সেখানে আমাদের ভূমিকা কেমন থাকবে এবং নির্বাচন শেষ হওয়ার পরে এ দেশের উন্নয়নের ব্যাপারে কি ভাবনা চিন্তা আর কি আমাদের। ত্রয়োদশ সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এই কথা জানান সংস্থাটির মুখপাত্র স্টেফেন ডুজারিক। তবে জাতিসংঘের কার্যালয় বাংলাদেশে নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে জানান তিনি। দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে করা প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি ডুজারিক। তবে বাংলাদেশের মানুষ যেন নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নির্বিঘ্নে প্রকাশ করতে পারে সেই প্রক্রিয়াকে জাতিসংঘ সমর্থন করবে বলে জানান তিনি। এই সময় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানান ডুজারিক। The UN itself doesn't send observers unless there is সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজ উদ্যোগে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে বাংলাদেশের জাতিসংঘের কার্যালয় নির্বাচন সংক্রান্ত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে। is offering any technical support, which is something that we often do in terms of the elections. বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের থাকা খাওয়ার খরচ বহনে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে অপরিণামদর্শী আখ্যা দিয়ে তা বাতিলের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। মঙ্গলবার দেয়া এক বিবৃতিতে এই কথা জানায় টিআইবি। সংস্থাটির মতে এই সিদ্ধান্ত নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন পর্যবেক্ষণের মৌলিক নীতির পরিপন্থী। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, তারা আশা করেন বিদেশি নির্বাচন পর্যবেক্ষকরা ইসির এ ধরনের আতিথেয়তা গ্রহণ করা থেকে বিরত থাকবে এবং তাদের দায়িত্ব পালন করবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেবেন 15 লাখের বেশি ভোটার। নিবন্ধন শেষ, ব্যালট যাবে দেশে বিদেশে ভোটারের ঠিকানায়। রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট ফেরত পাঠিয়ে দিতে হবে 12 ফেব্রুয়ারির মধ্যে। এরপর পৌঁছালে তা গণনায় নেওয়া হবে না। এবারই প্রথম প্রবাসীরা এভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। দেশে এখন নতুন পরিস্থিতি, নতুন বন্দোবস্ত। তাই সংসদ নির্বাচন ঘিরে এবার উৎসাহ উদ্দীপনা অনেকটাই বাড়তি। প্রচারের মাধ্যম হিসেবে কাগজ বা প্লাস্টিক থেকে সরে ডিজিটাল মাধ্যমে ঝুঁকছে নির্বাচন কমিশন। সংশোধন হয়েছে আচরণবিধি। এর মধ্যে আরও একটি বিষয় নিয়ে এবার চলছে আলোচনা, তা হলো পোস্টাল ভোট। এবার এই মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন 15,33,000 বাংলাদেশি। তাদের মধ্যে প্রবাসী 7,72,000। বাকিরা ভোট দেবেন দেশের ভেতর থেকে। সোমবার মধ্যরাতে শেষ হয়েছে নিবন্ধনের সময়। দেশের ভেতর থেকে যারা পোস্টাল ব্যালটে ভোট দেবেন তাদের মধ্যে সরকারি চাকরিজীবী 6.25 লাখের বেশি। যারা চাকরির কারণে নিজের এলাকায় ভোট দিতে পারছেন না, নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকায় পোস্টাল ভোট দেবেন প্রায় 1,70,000 জন।
123টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সবচেয়ে বেশি নিবন্ধন সৌদি আরব থেকে, সবচেয়ে কম জিম্বাবুয়ে, কলম্বিয়া সহ আরও 2টি দেশে। এটা আমার জন্য এবারে প্রথম ভোট, এবং আমার প্রথম ভোট আমি প্রবাস থেকে আমার প্রতিনিধি আমি পছন্দ করতে পারছি। বাংলাদেশে এবার প্রথম যে আমরা বিদেশ থেকে প্রবাস থেকে ভোট দিতে পারবো, এই জন্য আমরা খুবই আনন্দিত। ধন্যবাদ আমাদের জ্ঞাপন করতে হবে এই সরকারকে, যিনি আমাদের সহ অন্যান্য দেশের যে স্মারকলিপিগুলো পেশ করা হয়েছে সেগুলো সম্মান জানিয়ে আমাদেরকে এই প্রবাসে থেকেও ভোটাধিকার প্রদান করার জন্য সুযোগ করে দিয়েছেন। প্রবাসীরা তাদের যে মূল্যবান ভোট সেটা দেওয়ার মাধ্যমে তারা তাদের যে কাঙ্ক্ষিত আগামী নির্বাচনে তারা ভূমিকা রাখবে। আগামী 21 জানুয়ারি প্রতীক বরাদ্দের পর নিজ এলাকার পছন্দের প্রার্থীকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়া যাবে। পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালটে পৌঁছাতে হবে 12 ফেব্রুয়ারির আগে। এরপর হলে গণনায় নেওয়া হবে না। সামিয়া মাহতাব রোজা, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের রায় দিতে ভোটের ব্যালট পেপার হাতে পাচ্ছেন মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় প্রবাসীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিকে নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন। মালদ্বীপ থেকে ইমরান তালুকদারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপ থেকে মোট 9,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। যারা আগে নিবন্ধন করেছিলেন তাদের অধিকাংশই ব্যালট পেপার হাতে পেয়েছেন। বাংলাদেশের নাগরিক হয়ে সর্বপ্রথম যে গণতান্ত্রিক ভোট দিতে পারলাম, এর জন্য খুব আমি আনন্দিত করি। স্বাধীনতার 54 বছর পর এই প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। এর জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান তারা। প্রবাস থেকে ভোট দিতে পারবো, এটা একটা অন্যরকম একটা আনন্দের বিষয়। প্রধান উপদেষ্টাকে আমরা ধন্যবাদ জানাই যে এরকম একটা সুযোগ দিচ্ছে প্রবাসীদের জন্য। আগামী 21 থেকে 26 জানুয়ারির মধ্যে প্রার্থীদের প্রতীক বরাদ্দ হলে প্রবাসীরা নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নেতৃত্ব নির্বাচনে সক্রিয় অংশগ্রহণ করতে পারবেন। নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ব্যালট খাম দেশে ফেরত না পাঠাতে প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে মালদ্বীপ হাইকমিশন। অ্যাপের মাধ্যমেই আপনার আসনের প্রার্থীদের তালিকা কিন্তু আপনারা সেখানে দেখতে পাবেন, এবং সেই তালিকা দেখে তখন আপনারা আপনাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করবেন, এবং পরবর্তীতে সেটি আপনারা আবার নির্বাচন কমিশনে ভোটদানের পরে ফেরত প্রদান করবেন। ভোটদান প্রক্রিয়া যে বিষয়গুলি আছে সেটা কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়া বা কোনোভাবে শেয়ার করবেন না, কারণ এটি নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যদি কেউ এই কাজটি করেন, যে গোপনীয়তার যে বিধান সেটি যদি লঙ্ঘন করেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রেমিটেন্স যোদ্ধারা মনে করেন প্রবাসী থেকেও ভোটদানের এই সুযোগ প্রবাসীদের দেশপ্রেম ও জাতীয়তাবোধকে আরো শক্তিশালী করবে। অনলাইনে পোস্টাল ভোট নিবন্ধনের ক্ষেত্রে সারা বিশ্বের 123টি দেশে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে মালদ্বীপ 16তম স্থানে রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা পাচ্ছে প্রায় 55% বাংলাদেশি পরিবার। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তালিকা তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তালিকায় 120টি দেশের মধ্যে পাকিস্তান, চীন, ভুটান, নেপালের নাম থাকলেও নেই ভারতের নাম। যুক্তরাষ্ট্রে বসবাসকারী অভিবাসীদের মধ্যে কোন কোন দেশের মানুষ কি হারে কল্যাণ ভাতা ও সরকারি সহায়তা পাচ্ছেন সে সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই তালিকা প্রকাশ করেন তিনি। ট্রাম্পের প্রকাশিত ওই তালিকায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহায়তা প্রাপ্তির দিক থেকে বেশ এগিয়ে বাংলাদেশিরা। ওই তালিকা অনুসারে দেশটিতে যত বাংলাদেশি পরিবার আছে তার মধ্যে 54.8%ই কল্যাণ ভাতা ও সহায়তা নেয়। তবে সবচেয়ে বেশি 81.4% ভাতা পাচ্ছে ভুটানি পরিবারগুলো। তালিকায় 120টি দেশের মধ্যে পাকিস্তান, নেপাল সহ দক্ষিণ এশিয়ার সব দেশের নাম থাকলেও নেই ভারতের নাম, যদিও এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের তথ্য মতে ভারতীয় আমেরিকানরা যুক্তরাষ্ট্রে বসবাসকারী দ্বিতীয় বৃহত্তম এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠী, যাদের মোট এশীয় জনসংখ্যার প্রায় 21%। সাধারণত অভিবাসীদের খাদ্য নিরাপত্তা, সরকারি স্বাস্থ্যসেবা এবং আবাসন বা ঘর ভাড়ার জন্য আর্থিক ভর্তুকি বা সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র সরকার।
আসমাতুলি, নিউজ 24। লেবাননে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আন্তর্জাতিক অভিবাসন দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে দেশটি থেকে বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠানো প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে সম্মাননা তুলে দেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ জুবায়ের সালেহিন। বাংলাদেশ দূতাবাস বৈরুতের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাসের উপ মিশন প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান সহ দূতাবাসের কর্মকর্তারা। পরে রাষ্ট্রদূত উপস্থিত প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তাদের প্রশ্নের উত্তর দেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও শান্তি কামনায় ইতালির রাজধানী রোমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোম মহানগর বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন হুমায়ুন কবির। পরিচালনায় ছিলেন কাজী আবুল বাশার। এতে প্রধান অতিথি ছিলেন ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম। দোয়া মাহফিলে ইতালি বিএনপির নেতৃবৃন্দ এছাড়াও উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। এ সময় বেগম জিয়ার আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে মোনাজাত করা হয়। যুক্তরাজ্য বিএনপির নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন, দোয়া মাহফিল ও শোক বইয়ে স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। নতুন অফিসের উদ্বোধন করেন যুক্তরাজ্য বিএনপির আহ্বায়ক আবুল কালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি আলহাজ তৈমুস আলী, শামীম আহমদ আলী সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে শোক বইতে স্বাক্ষর করেন দলের নেতাকর্মীরা। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন তারা। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাউল গানের আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশটির জাহরান কোম্পানির উদ্যোগে রিয়াদ সিটির সোলাই ক্যাম্পে এই আসর বসে। এতে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি শ্রমিক উপস্থিত ছিলেন। প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বাউল গানের আড্ডা মরুর বুকে একখণ্ড বাংলাদেশে পরিণত হয়। সাইফুল ইসলাম খান ও জুলহাস মিয়ার যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাহরান কোম্পানির প্রজেক্ট ম্যানেজার আবদুল্লাহ শিবলি। বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার ফারহান আল মাতরাফি। দর্শক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। শাওন, ভোট গণনার কি অবস্থা দেখছেন? ধন্যবাদ। রাত 12:38 অ্যানথ্রোপোলজি বিভাগের 278টি ভোটের মাধ্যমে ভোট গণনা প্রক্রিয়া আবার শুরু হয়েছে। আপনি জানেন প্রায় 4.5 ঘন্টা পর এই ভোট গণনা শুরু হয়। এর আগে রাত 8টার সময় কিন্তু ভূগোল ও পরিবেশ বিভাগের ভোট গণনা দিয়ে জাকসু নির্বাচনে ভোট গণনা শুরু হয়েছিল, কিন্তু দুটি ওএমআর মেশিনে দুরকম তথ্য প্রদানের কারণে সেই ভোট গণনা প্রক্রিয়া স্থগিত থাকে। এরপরে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর নেতৃত্বে যক্ষু নির্বাচনে বিশেষ করে ভিপি এবং এজিএস পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদেরকে নিয়ে একটি রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয় প্রায় 2 ঘন্টা ব্যাপী। সেই বৈঠকের পরে আসলে সেখানে যারা ছিলেন তারা সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে নতুন করে আবার যে ভোট গণনা প্রক্রিয়া শুরু হবে সেখানে প্রথমে ম্যানুয়ালি ভোট গণনা শুরু হবে এই একটি কেন্দ্রের, সেই কেন্দ্রের ভোটটি পরে একই সাথে সেটি ওএমআর মেশিনে গণনা হবে। সেখানে ওএমআর মেশিনের সাথে ম্যানুয়াল ভোট গণনার যে সংখ্যা সেটি যদি মিল থাকে তাহলে পরবর্তীতে সেই যে ওএমআর মেশিনের মাধ্যমেই পরবর্তী ভোট গণনা চলবে। মাঝে যদি কখনো তাদের সন্দেহ হয় বা পরবর্তীতে বেশ কয়েকটি কেন্দ্রের ভোট কয়েকটি ব্যালট পেপার নিয়ে আবার ওএমআর মেশিনে চেক করা হবে, সেক্ষেত্রে যদি একই তথ্য থাকে তাহলে এইভাবেই আসলে ভোট গণনা প্রক্রিয়া শেষ হবে। তবে নির্বাচন কমিশন এবং প্রার্থীদের সাথে কথা বলে যেটি জানা গেছে, এইভাবে ভোট গণনা প্রক্রিয়া শেষ হতে ফলাফল পেতে অন্তত রাত পেরিয়ে যেতে পারে। অর্থাৎ আজ রাতের মধ্যে আসলে যক্ষু নির্বাচনের ফলাফল পাওয়া সম্ভব হচ্ছে না বলে আপাতত আমরা বলতে পারছি। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। শাওন, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।
আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিলর এবং ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির পরিকল্পনাতেই ওসমান হাদিকে হত্যা করা হয় এমন দাবি করে ডিবি পুলিশ বলছে ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে। তদন্তে শুটার ফয়সাল সহ 17 জন হাদি হত্যায় জড়িত বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে ডিবি, তাই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত 12 ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় থাকা ওসমান হাদিকে মাথা বরাবর গুলি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক। এমন মৃত্যুতে কেঁপে ওঠে দেশ। ওসমান হাদির জানাজায় বিপুল মানুষের অংশগ্রহণ, সে কথাই জানান দেয়। ব্যাপক আলোচনা সমালোচনার মধ্যেই ঘটনার তদন্তে নামে ডিএমপির গোয়েন্দা বিভাগ। অবশেষে 17 জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়ার কথা জানালো ডিবি পুলিশ। আসামিদের সম্পৃক্ত তদন্তগুলো প্রমাণিত হয় এজাহার নামে পলাতক আসামি ফয়সাল করিম মাসুদ সহ মোট 17 জনের বিরুদ্ধে বর্ণিত ধারায় অভিযোগপত্র আজকে দাখিল করা হয়েছে। ডিবির তদন্ত বলছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 6 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি এই নৃশংস হত্যার নির্দেশদাতা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ ওসমান হাদি ওরফে ওসমান গনিকে গুলি করে হত্যা করা হয়। না, এখন পর্যন্ত এটা পেয়েছে। চার্জশিটে থাকা 17 জনের মধ্যে 11 জন গ্রেপ্তার এবং 6 জন পলাতক। তারা হলেন শুটার ফয়সাল, মোটরসাইকেল চালক আলমগীর, যুবলীগ নেতা বাপ্পি, ফয়সালকে পালাতে সহায়তাকারী ফিলিপ, ফয়সালের বোন জেসমিন এবং বোন জামাই মুক্তি মাহমুদ। আর শুটার ফয়সালের ভিডিও বার্তাগুলো সঠিক বলে ফরেনসিক পরীক্ষায় নিশ্চিত হয়েছে ডিবি। প্রাথমিকভাবে যেটা জানা গেছে যে ওই তারাও ভিডিও বার্তাটা ঠিক আছে, কিন্তু অবস্থানটা ইয়েতে না। ডিবির তদন্ত বলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন হাদি। বিভিন্ন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে তিনি সমালোচনামূলক জোরালো বক্তব্য দেন। তার এই বক্তব্যে নিষিদ্ধ ছাত্রলীগ সহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়। নাইম আলজিকো, নিউজ 24, ঢাকা। আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত ফলাফল পেতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার দিনভর চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি, যুবদল এবং ছাত্রদল নেতাকর্মী ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন তিনি। এছাড়া দুপুরে ঢাকা 17 আসনের নেতাদের সঙ্গেও মত বিনিময় করেন তারেক রহমান। আসন্ন নির্বাচন সামনে রেখে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করতে গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে মঙ্গলবার দিনভর ব্যস্ত সময় কাটিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের নেতাকর্মী ও পেশাজীবীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তিনি। দুপুরে ঢাকা 17 আসন নিয়ে নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করেন তারেক রহমান। সভায় আগামী নির্বাচন নিয়ে নানা নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সংগঠনকে শক্তিশালী করার জন্য চলমান যে আলোচনা, সেগুলো আলোচনা এবং সংগঠনের বর্তমান অবস্থা নিয়ে, দেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বর্তমানে আমাদের কি করা দরকার, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা। তৃণমূল পর্যন্ত হয়তো সরাসরি কথা বলতে পারেননি এতদিন। এখন যেহেতু উনি সরাসরি আসছেন এখানে উপস্থিত, উনি সরাসরি তৃণমূল দিয়ে। এবং দ্বিতীয় কথা হচ্ছে 22 থেকে যে নির্বাচন প্রচারণা যখন শুরু হয়ে যাবে তখন উনি আর সাংগঠনিক কাজ করার মতো পরিস্থিতি থাকবে না। দেশের সামগ্রিক পরিস্থিতি ও নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতাদের সাথেও বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে তারা জানান, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ছাত্র ও তরুণ সমাজকে কাজে লাগাতে চান তারেক রহমান। তিনি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দলের প্রার্থী হিসাবে ধানের শীষের পক্ষে এবং ধানের শীষের উপর ভরসা রাখার জন্য। ভোটারদের কি সমস্যা, এই নেতাকর্মীরা যে ক্যাম্পেইন করার পরে কি সমস্যাগুলো ভোটাররা বলেছেন, সেগুলো মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেগুলো লিখে নিয়েছেন। উনি যে বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান সম্পর্কে আমাদেরকে বলছেন আমরা কীভাবে কাজ করতে পারি। উনি প্ল্যানকে বাস্তবায়ন করবেন। আমি বিশ্বাস করি উনি যেটা মুখে বলেন সেটা অন্তরে ধারণ করেন এবং সেটা উনি করেন। দিনভর দলের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণী পেশার মানুষ তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গুলশান কার্যালয়ে যান। কণ্ঠশিল্পী আসিফ আকবর শোক বইয়ে স্বাক্ষর শেষে জানান, দল চাইলে আবারও বিএনপিতে ফিরতে পারেন তিনি। প্রজন্মের রাজনীতি শুরু হয়েছে বিএনপিতে। বিএনপি যদি মনে করে যে আমাকে তাদের কাজে লাগবে, ডাকবে, আমি তো সবসময় দলের জন্য নিবেদিত প্রাণ আছি, সমর্থক।
কিন্তু পদ পদবি বা দলের কাছ থেকে কিছু চাওয়া পাওয়া নাই আমাদের। গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমানের অবস্থান ঘিরে বাইরে ছিল নেতাকর্মীদের সরব উপস্থিতি। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে ZSRM নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই হতাশাজনক, নির্বাচন নিয়ে শঙ্কিত এনসিপি, এমনটি জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার বিকেলে এসএইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সামনে এই শঙ্কার কথা জানান তিনি। এদিকে মনোনয়ন ফিরে পেতে 2 দিনে 164টি আপিল দায়ের হওয়ার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। আপিলের দ্বিতীয় দিন, প্রার্থিতা পেতে অথবা অন্যের মনোনয়ন বাতিল করতে আপিল করা যাবে 5 দিন। 9 জানুয়ারি বিকাল 5টার মধ্যে আপিল করতে হবে প্রার্থীদের। আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের দ্বিতীয় দিনে আপিল জমা পড়ে 122টি। আগের দিনের 42টি সহ 2 দিনে আপিল দায়ের হলো মোট 164টি। দলীয় প্যাডে স্বাক্ষরিত অঙ্গীকারনামা এটা না থাকার কারণেই হচ্ছে মূলত আমার মনোনয়নপত্রটা বাতিল হয়েছিল। ওইটা রেডি করে আমি এসেছি, আজ আপিল করব। ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো এবং জনগণের জন্য কাজ করতে পারবো। নির্বাচন পরিবেশ আমাদের জন্য এখনো খুব সুষ্ঠু আসে নাই, তবে আমরা আবেদন করব যেন সুষ্ঠু পরিবেশ হয়, মানুষ যেন মানুষের অধিকারটা প্রয়োগ করতে পারে। বিকেলে সিইসির সাথে সাক্ষাৎ করেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। একটি নির্দিষ্ট দলের প্রতি প্রশাসনের পক্ষপাতিত্ব রয়েছে বলে অভিযোগ তার। বলেন, সাধারণ মানুষের মতো নির্বাচন নিয়ে এনসিপিও শঙ্কায় রয়েছে। আমরা শঙ্কার সাথে লক্ষ্য করেছি কিছু জায়গায় জুলাই গণঅভ্যুত্থানে হত্যা মামলার আসামি এবং এমনও আছেন যারা 5টি মামলার হত্যা মামলার আসামি, তাদেরও মনোনয়নপত্র বৈধ বলে গৃহীত হয়েছে। এবং আমরা দেখলাম যে বিভিন্ন সরকারি কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রধানগণ একটা পার্টি অফিসের দিকে তাদের কেবলা ঠিক করে ফেলেছেন, তারা সেখানে নিয়মিত যাচ্ছেন এবং আমরা মনে করছি যে এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। পুরনো সেটেলমেন্ট বা পক্ষপাতিত্ব দেখালে এনসিপির নির্বাচন পর্যন্ত বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ধন্যবাদ। থ্যাংক ইউ। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে, এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।